নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগতম জানাচ্ছি। সাঁকোবাজার নিবেদিত ফেরিওয়ালার গল্প কথা মোসেসের আয়োজনে আজকের অনুষ্ঠানে। আমরা আজকে শুরু করতে যাচ্ছি ফেরিওয়ালার গল্প কথার ৫ম পর্ব। আমাদের সাথে আজকে যিনি আছেন, যিনি তার উদ্যোক্তা হবার গল্প আমাদের সাথে শেয়ার করবেন, তিনি রুলিয়া পারভীন রূপা, ফাস্তানহা ফ্যাশন ডিজাইনার, স্বত্বাধিকারী। আমরা তার কথা শুনবো। তার আগে আমি আবারও সকল দর্শক বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্ব উপভোগ করবার জন্য। এবং সকলের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের দুজনকে একটু সময় দিবেন যাতে আমরা দর্শককে দেখাতে পারি এবং তার জন্য এই লিঙ্কটা একটু শেয়ার করতে পারি। আশা করছি আপনারা আমাদেরকে এইটুকু সময় দিবেন। আমরা পরবর্তীতে আবার আসছি একটু সময় পরেই। আপু, আপনি যদি একটু এই সময়ের ভিতরে আপনার নিজের পরিচয়টাও দেন তাহলে খুব ভালো হয়। আমরা যদিও আপনাকে পরিচিত করে দিয়েছি, আপনাকে স্বাগতম জানাচ্ছি ফেরিওয়ালার গল্পকথা অনুষ্ঠানে, যেটা আমরা মোসেস আয়োজিত। তো আপনি যদি একটু আপনার পরিচয়টা আবারও দেন। আমি যদিও দিয়েছি, তো তারপরও। ওকে, ধন্যবাদ অনুষা আপু। এবং ধন্যবাদ জানাই মসেস গ্রুপের জাকির হোসেন পারভেজ ভাইকে, সাঁকোবাজার নিবেদিত এই অনুষ্ঠানটি আমাকে ডাকার জন্য আমি সত্যি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। যেহেতু আমার এটা ফার্স্ট এরকম স্টুডিওতে এসে সবার সাথে পরিচিত হওয়া। তা আমার নাম হচ্ছে রুলিয়া পারভিন রূপা। আমি ফাস্তানা ফ্যাশন ডিজাইনার পেজের স্বত্বাধিকারী। তো এটা আমার পেজটা নতুন, ঠিক আছে। আমি বেশি হ্যাঁ, দিন হয়নি, স্টার্টিং করেছি নভেম্বরের 13 তারিখ থেকে আমি পেজটা খুলেছি এক্সাক্ট, ঠিক আছে। আচ্ছা। আমি আপু, এখন আপনাকে অনেক ধন্যবাদ। হুম আহ আমরা আপনার সাথে আজকে কিছু সময় গল্প করব যাতে আপনার উদ্যোক্তা হবার গল্পটা আমরা অন্যান্য যারা দর্শক বন্ধু আমাদের মাঝে আছেন, আমাদের সাথে আছেন, তারা জানতে পারেন এবং সেই সাথে তারা নিজেরা উদ্যোগী হয়ে তারাও কিছু করতে পারেন। কারণ সকলেই চাই নিজের একটা আইডেন্টিটি, নিজের একটা পরিচিতি। আমরা সেই লক্ষ্যে আপনার সাথে কিছুক্ষণ গল্প করব। আপু, প্রথমে যদি আসি, তো আমি আপনার ছেলেবেলার কথা শুনতে চাচ্ছি। আপনার জন্ম, বেড়ে ওঠা, আপনার পড়াশোনা আমাদেরকে যদি একটু ছোট করে বলেন। জি, ওকে, ধন্যবাদ অনুষা আপু। আমার মূলত জন্মস্থান হচ্ছে নারায়ণগঞ্জ। আমার নানু বাড়ি ফতুল্লাতে, আর আমার বাবার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে। তো ওইখানে আমি, আমার বাবা আবার বিওফে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করতো। তো আমার জন্ম ফতুল্লা নারায়ণগঞ্জ, আমার নানু বাড়ি ওইখানে। তো ওইখানে আমার বেড়ে ওঠা। দীর্ঘ 10 বছর আমার নানু বাড়িতে ছিলাম। আমি যখন ক্লাস 4-এ উঠবো তখন আমি বিওফে চলে যাই, আমার বাবা যেখানে চাকরি করে সেখানে আমাদের বাসা। তো ওইখানে সরকারি কোয়ার্টার আছে। তো সেখানে আমার বাবা আমাদের ওই ক্যান্টবোর্ড স্কুলে নিয়ে আমাকে 4-এ ভর্তি করায়। ওই ক্যান্টনমেন্ট থেকেই আমি 99-এ এসএসসি পাশ করি, এইচএসসি 2001-এর ব্যাচ। এরপর আমি গাজীপুর বাহাল কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। 2009-এ আমার মাস্টার শেষ হয়, টোটালি রেজাল্ট শেষ হয়। এই তো আমার এরপর থেকে আমার আর তেমন চাকরি দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, বিসিএস মোট আমি 2বার দিয়েছি রিটেন। আচ্ছা। আমার আসেনি আর কি, টিকতে পারিনি। তারপর থেকে আর তেমন একটা জব টব করা হয়নি। এর ফাঁকে আমি গার্ডেনে আমি স্কুলে ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদের পড়াতাম। তারপরে আমি আচ্ছা। তখন মিরপুরে ছিলাম। এরপরে আমি মগবাজার চলে আসি, আমার হাজবেন্ডের অফিস যেখানে। তো এখানে এসে আর আমার হয়নি। পরে আমার মানে বাচ্চা, প্রথম বাচ্চাটা হয়ে যায়। এরপর আমি আর চাকরিটাতে ঢুকতে পারিনি এত বছর পর্যন্ত। এই আহ 2000। বুঝতে পারছি আপু। সেক্ষেত্রে আপনি যদি একটু বলেন আপনার বেবি কতজন, কত বছর বয়স তাদের? আমার দুটা বাচ্চা। প্রথমটা হচ্ছে মেয়ে, মেয়ে হচ্ছে মুন্সিফা বিনতে নূর। আর পরে হচ্ছে ছেলে, মুন্সিফার বয়স হচ্ছে 10 বছর, আর মুয়াজের বয়স হচ্ছে 6 বছর। ছেলেটার নাম হচ্ছে মুয়াজ বিন নূর নবী। আচ্ছা, আচ্ছা। ওকে এখন স্কুলে দেওয়া হয়নি, লকডাউনে আটকা পড়ে গিয়েছে আর কি।
আপু, অনেক ধন্যবাদ। আপনি আপনার এই তথ্যগুলো খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এই মুহূর্তে আসলে যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, অনেক দর্শক আমাদের মাঝে এসেছেন। একটু তাদের সম্পর্কে আমরা কথা বলে নিই। কে হুম। তুমি কে আমি? উনি লিখছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরপরে উনি আবারও লিখছেন অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। শামসুন নাহার বান্ধবী ও লিখছে কেমন আছো? ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। ঠান্ডা নিয়ে আছি, খুব ঠান্ডা লাগছে। নুরুন নবী সন্দীপ আসসালামু আলাইকুম, আমি ওমান থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। জিনাত ফেরদৌস, অনেক অনেক শুভকামনা আপু। জিনাত আমাদের গত পর্বে উনি আমাদের সাথে ছিলেন। রূপা, তোমার জন্য শুভকামনা রইলো। শামসুন নাহার আপনাকে শুভকামনা জানিয়েছেন। তো আমি আসলে এই কেউ কিন্তু মুহূর্তে, আমার friend। আচ্ছা, আপু, এটা আমি একটু গল্পটা শুনতে চাচ্ছি। আপনি কেন উদ্যোক্তা হতে চাইলেন, বা এই রকম কাজে আসলে আপনি প্রথমে যেটা বলছি আমরা, আপনার নামটা, আপনার যে আপনি যে ফ্যাশন ডিজাইনার, আপনি আহ ফাস্তানহা ফ্যাশন ডিজাইনার আপনার প্রতিষ্ঠানের নাম। তো এই হুম। নামটা আমার কাছে খুব আনকমন লেগেছে, যদি আপনি আমাকে এই নামটা সম্পর্কে একটু বলেন। ফস্তানহার এটা হচ্ছে একটা আরবি শব্দ। এটা নামের অর্থ হচ্ছে তার জামা, মানে জামাটা বোঝাচ্ছে এটা। তো আ- তা আমার হাজবেন্ড মানে এই লোগোটা ওই তৈরি করে, ও আবার ডিজাইন ডিজাইন এগুলা করে ওর অফিসের, মানে ওর মূলত কাজ হচ্ছে ডিজাইনের কাজটা। তো ও আচ্ছা বলে আচ্ছা। যে মানে আমি কিন্তু অফলাইনেও আগে কাজ করেছি, এবং আমি 14 বছর যাবত সেলাইয়ের কাজের সাথে জড়িত। আশেপাশে মানে আমি এই বাড়িতে আসছি, এই বিল্ডিং আমি বাড়িতে 9 বছর, রামপুরায় এখানে 9 বছর। তো বাড়িওয়ালার মেয়েরা আছে, বড় আপা, আঞ্জু আপা, তারপর শিউলি আপা, তারা বলতো যে আপা আপনি তো সুন্দর কাজ জানেন, সেলাই কাজ জানেন, তাহলে আপনি বসে আছেন কেন, আরেকজন একটা সেলাই করেন আমরা দিই। বলছে যে এটা কি করে হয়, মানুষ কি বলবে। পরে বলছে এটা লজ্জা কিসের, আপনি একটা এমএ পাস মেয়ে, আপনার যোগ্যতা আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি করেন, সমস্যা নেই, আমরা আপনি আমাদের এখানেই করেন, আপনি বাইরে না যান। ওই থেকেই মানে শুরু আমার এই টুকটাক করে কাজটা করা। তারপর আবার আপার উৎসাহ দিল যে আপা আপনি নিজে কিছু ড্রেস আনেন যাতে আমরা আপনার কাছ থেকে নিয়ে বানাতে পারি। এই বলতে করতে আর কি, আমার আবার একটা ফ্রেন্ড, ও অনলাইনে আপনি সেল করে, ওর অনেকগুলো আমি মানে টুকটাক কাজ করে দিতাম, আশেপাশে এদেরকে নিয়ে দিতাম। তখন ও আপারও আমাকে বললো যে আপনিও তো করতে পারেন ওর পাশাপাশি। এই থেকেই মানে করা। আবার আমার হাজবেন্ডও বললো যে এখন তো বসেই আছে, এমএ পাস করে, বাচ্চা দুটোও মাশাল্লাহ বড় হয়ে গেছে, তেমন এখন আর অতটা ঝামেলা হয় না। আগে সংসারের ঝামেলায় মানে এগুলো তো করতে সময় দেয়া লাগে, একটা ধৈর্যের ব্যাপার আছে। দুইটা বাচ্চা সামলিয়ে তারপরে মানে স্বামী, এদের কাজের একটা ঝামেলা আছে, ওগুলো গুছিয়ে আমি দেখা যায় সময় বের করতে পারতাম না। আবার মেয়েটাকে আমি নিজেই পড়াই। তো এই পরে এখন দেখতেছি এখন মানে সময়টা দেখতেছে যে ভালোই কাটতেছে, এখন তো আর অত ঝামেলা নেই, স্কুল টিস্কুলও নেই, বসে আছি বাসায়। এই কারণেই আর কি এই লাইনে আসা, যেহেতু আমি এই কাজে আমি অভিজ্ঞতা আছে, আমার আগেরও 3 বছর যাবত আমি এগুলো করেছি বাইরে অফলাইনে। এই জন্য আমার অফলাইনের বিগ সেলটাই আমার বেশি অনলাইন থেকে। অনলাইনে কেবল টুকটাক শুরু হয়েছে দুইজনের। এই। আচ্ছা আপু, অফলাইনে যেটা বলছেন, আমরা একটু ওই গল্পটা শুনতে চাচ্ছি। আপনার অফলাইনে আপনি কবে থেকে কাজ করছেন এবং কি কি পণ্য নিয়ে কাজ করছেন, আমাদেরকে যদি একটু জানান। অফলাইনে মূলত কাজ আমার ড্রেস নিয়ে কাজটা বেশি, মানে ড্রেস বানানো, তারপরে ড্রেস টুকটাক যাদের আমি এনে দেখাতাম, ফ্রেন্ড বিক্রি করতো, ওর কাছ থেকে নিয়ে আসতাম। অনেকে বলতো যে আপনার ফ্রেন্ড তো বিক্রি করে, আমাকে এনে দেন, ঠিক আছে আমি এনে দিতাম। কোনো লাভ টাভ বা ওগুলো আমি কখনো নিতাম না। তো ওর পরিচিতিটা আমি করে নিজেই করে দিয়েছি পেজে টোটালি। পরে বলতেছে এর জন্য যে দেখে ও বলতো যে তুইও একটা কর, তোর তো অনেক অভিজ্ঞতা আছে, তুই সেলাই কাজ জানিস সুন্দর, তোর হাতের কাজ সুন্দর। জাস্ট এই থেকেই আমার মানে উৎসাহটা হওয়ার বা নতুন হিসেবে আমি এই 2020-এ তো চালু করেছি পেজটা। কিন্তু আমার কিন্তু অনেক পরিচিতি আছে এই সেলাইয়ের ব্যাপারটাতে অফলাইন। মোটামুটি আচ্ছা আমার ভালোই মানে প্রশংসা আমি পাই এই সেলাই। আচ্ছা আপু, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। দুলাভাই কি করেন? যেহেতু আপু বলছি এজন্য দুলাভাই বললাম। দুলাভাই কি করেন? ও একটা প্রাইভেট কোম্পানিতে আছে, একটা অ্যাড ফার্ম। হ্যাঁ। আপনি প্রিন্টিং লাইনের, আপনি বিভিন্ন প্রিন্ট, আপনি ক্যালেন্ডার, ডায়েরি, তারপর হচ্ছে ওষুধ কোম্পানি যে লোগো গুলো, এগুলার ও প্রিন্টিং সাইটের কাজ করেও, মার্কেটিং।
আছে, আচ্ছা। সাইটটাতে ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার হিসেবে আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা বড় সাপোর্ট দুলাভার কাছ থেকে পাচ্ছেন আপনার এই হ্যাঁ কাজের হ্যাঁ, জন্য। আপু, টোটালি ওর সাপোর্টটাই বেশি। আর আমি মনে করি যে ফ্যামিলিতে হাজবেন্ড কোন ওয়াইফকে এই ব্যাপারে হেল্প করবে তার আর মানে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। বা অনেকে বলে যে আপনি এই কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন কিনা। আল্লাহর রহমতে আমি কোনো সমস্যায় পড়িনি, মানে ওর উৎসাহটা অনেক ছিল। আমার ফ্রেন্ডদের, আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। মোট কথা আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। ওকে এর জন্য আমি বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে মানে খুবই সাপোর্ট করে আমাকে। এটা অবশ্যই অনেক বড় একটা দিক, কারণ ফ্যামিলি সাপোর্ট না থাকলে খুব বেশি দূর এগোনো যায় না। এটা আমরা হুম, যারা এরকম ভাবে কাজ করি তারা আমরা মানে প্রতিটা পদে পদে এটা ফিল করি। হুম। সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট একটা অনেক বড় বিষয়। আপু, এই মুহূর্তে যেটা আপনার কাছে, কি আপনি বলছিলেন যে আপনার কোম্পানির যে লোগো ডিজাইন করা বা এই বিষয়গুলো পুরোপুরি আপনার হাজবেন্ডই আপনাকে হেল্প করেছে? আপনার কাছে কোনো হ্যাঁ, কার্ড বা কিছু কি হবে যেটা একটু দেখানো যায় যে আপনার আহ ফাস্তানহা ফ্যাশন ডিজাইনারের কোনো কার্ড বা কোনো কিছু যদি থাকে, আমাদেরকে যদি হ্যাঁ, একটু, এই যে দর্শক আমার যারা আছেন একটু সামনে আর একটু বাইরে, হ্যাঁ 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 আপু। ওকে। এই যে দেখা যাচ্ছে। একটু একটু, হ্যাঁ 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 আপু। আমার মনে হয় দর্শকরা দেখতে পাচ্ছে এবং এটা বেশ মোটামুটি ক্লিয়ার। থ্যাংক ইউ আপু। এটা টোটালি আমার হাজবেন্ডই কিন্তু ডিজাইনটা সব করে দিয়েছে, এবং সবকিছু ওরই করা, আমার কোনো কিছু করতে হয়নি। ওর আচ্ছা, নামটাও খুবই ওই ভালো। বাছাই করেছে। আচ্ছা আপু, একটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি পোশাক বারবার বলছেন ড্রেস। এখন ড্রেস, কি কি ড্রেস আপনি সাধারণত আপনার কাছে আছে, এবং এর আহ সেটা দেশীয় নাকি অন্য কোনো, আপনি বাইরে থেকে নিয়ে আসেন এরকম, আমরা এই ডিটেলসটা একটু যদি বলতেন আপনার আমার কাছে পণ্যের। দেশি, বাহিরে সবই আছে। দেশিটাও আমি সেল করি, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, এগুলো ড্রেস আমি সেল করি। মানে সচরাচর এখন যেগুলো চলছে, মানুষের যেগুলো মানে চাহিদা অনুযায়ী, মানে আপডেট যে ড্রেস গুলা, সেগুলাই আমার কাছে বর্তমানে আছে। আপডেট ড্রেস, জামদানি শাড়ি আছে আপনার ইন্ডিয়ান, মাসলাইন এবং রেশম সুতার তৈরি জামদানি। ওটা আমি পেয়েছি, সেটা আমি আজকে আবার পেজও দিয়েছি। মোটামুটি ভালোই সাড়া পেয়েছি। এর ভিতর থেকে অলরেডি তিনটা আমার মানে মোটামুটি সেল হয়ে গিয়েছে। চারটা এনেছিলাম, তিনটা সেল হয়ে গিয়েছে। মানে আপু, যদি এরকম, যেহেতু আপনার হাতে যে পণ্যগুলো আছে সেগুলো আমরা প্রমোট করছি যাতে দর্শকরা দেখতে পারে, আপনার হাতের কাছে কি কোনো পণ্য আছে যেটা দেখানোর মতো, একেবারে হাতে ইনস্ট্যান্ট? হাতের কাছে একেবারে নেই, আমাকে তাহলে একটু উঠে যেতে হবে। আচ্ছা আচ্ছা, না তাহলে থাক, আমরা পরবর্তীতে কোনো একটা জায়গাতে কোনো এক সময় দেখবো। তো সেই ক্ষেত্রে হ্যাঁ আমি হ্যাঁ। একটা জিনিস একটু জানতে চাচ্ছি, আপনি আহ এই বিজনেস করতে গিয়ে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন এখনো পর্যন্ত হচ্ছেন, বা আপনার কাছে কি মনে হয়, এবং কিভাবে আপনি এটাতে যখন জড়িত হলেন তখন, আমরা সবাই জানি বিজনেসের একটা বড় পার্ট হচ্ছে কমিউনিকেশন, এটা আপনি কিভাবে কি থ্রুতে করেন? আমার আসলে তেমন একটা সমস্যা হয়নি, কারণ বললাম না আমার হাজবেন্ডের পুরো সাপোর্টটা ছিল আমার। মানে আমার একটু মন খারাপ হলে বলতো তুমি মন খারাপ করছো কেন, যে আমি তো আছি, তোমার টাকা পয়সার সমস্যা হয় আমি ম্যানেজ করে দেব। তুমি সবসময় চেষ্টা করবা অল্প লাভে মানুষকে ভালো জিনিস দেয়া, ঠিক আছে, যাতে মানুষ নিতে পারে। এইরকম সাপোর্ট আমার হাজবেন্ড সব সময় মানে বলছে যে তুমি কমই দিবা কিন্তু ভালো জিনিস দিবা, এটাই। মানে ও কখনো আমাকে দাম দিয়ে বিক্রি করা সেটা পছন্দ করে না, যেটা সত্যি কথা। তো ও আমার হাজবেন্ডই আমার মূল সাপোর্ট। মানে আমার কোনো কিছু যদি সমস্যা হয় বা প্রবলেম হয়, আমি ওকে বলি যে আমার এই সমস্যা হচ্ছে, ও আমাকে সলভ করে দেয় যে এটাই ভাবে করো, এটাই ভাবে করো, তাহলে হবে। আমার মানে পেজের ব্যাপারে কখনো অতটা আমি সমস্যায় পড়িনি যে বলার মতো। পেজ বাদে যেটা আমি মূল জানতে চাচ্ছি, ধরেন পেজে আপনি কোনো প্রবলেমে পড়েননি, আপনি যখন অফলাইনে বিজনেস করছিলেন কিংবা এখন অনলাইনে করছেন, আপনাকে তো পণ্যটা আনতে হচ্ছে। তো এই হুম। ক্ষেত্রে আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা, কিংবা এই লকডাউনের সময় আসলে কাপড়ের আপনার কাছে মনে হচ্ছে কিনা যে আমার কস্ট বেড়ে যাচ্ছে, এরকম কোনো কিছু, কোনো প্রবলেম আপনি ফিল করছেন কিনা যদি একটু বলেন। এই লকডাউন একটু তো প্রবলেম, কারণ প্রোডাক্টের দামও একটু বেশি হয়ে গিয়েছে।
ইয়ে থেকে আনতে একটু তো সমস্যা হয়, কারণ সব কাজ গুছিয়ে মানে এক জায়গায় গিয়ে ড্রেস চুজ করে নিয়ে আসা, দেখা যাচ্ছে আমি ড্রেস মানে নিয়ে আসছি বাসায়, এরপরে দেখছি যে ড্রেসটা প্রবলেম, যেহেতু আমার হাজবেন্ড নিয়ে আসে অনেক সময়, পুরুষ মানুষ তো খেয়াল করতে পারে না একসাথে এতগুলো প্রোডাক্ট, তখন বাসায় এনে যদি আবার দেখি যে একটু প্রবলেম বেরোচ্ছে বা কোথাও একটু চিটাফাটা বেরোচ্ছে, তখন আবার কি হচ্ছে, আমার আবার দৌড়ে যেতে হচ্ছে। মানে এই জিনিসটা আমাদের একটু মানে প্রবলেম হচ্ছে, যে কারণ ওইখানে এত মাল অত করে আনা যায় না, বাছাই করে মানে আনতে আমাদের একটু সমস্যা হয়। মানে বুঝেনি তো যে এগুলো তো পাইকারি হুম। আনা, আমার তো এখানে মানে মূল টাকা পেমেন্ট করে আনতে হয়, কিন্তু আমি যখন জিনিসগুলো অনেক সময় আনি, আমার কিন্তু ক্যাশ টাকায় পুরো টাকাটা দিয়ে আনতে হচ্ছে। ওরা কিন্তু আমাকে সেইভাবেই করে না, মানে প্রথম প্রথম তো তো এই ছাড়া আমার তেমন একটা প্রবলেম হয়নি। মানে এই এই করতে গিয়ে আমার মনে করি, মানে আমার হাজবেন্ড বললাম না, ও যথেষ্ট আমার হেল্পফুল, ও যথেষ্ট আমাকে সাহায্য করে এই ব্যাপারটা। মানে ও বলে যে অনেক সময় যদি আমার যেতে হয়, বলে যে আমি বাসায় থাকি, অফিসে একটু দেরি করে যাই, সমস্যা নেই, তুমি এটা দেখে শুনে ই করে নিয়ে আসো। অনেক সময় সমস্যা হয়, মেয়ে মানুষের একা যাওয়া চলাফেরা একটু তো প্রবলেম হয়, তবে আমি আহ, অতটা প্রবলেম সলভ করি না, কারণ আমার হাজবেন্ড আমরা দুজন প্রচুর ঘুরি, বিয়ের আগেও অনেক ঘুরেছি, মানে অনেক জায়গায় আমাদের চেনা আছে দুজন, বাচ্চাদের নিয়েও মোটামুটি ভালোই আচ্ছা আচ্ছা। ঘোরাঘুরি করি। ওকে। আপু, আমরা একটু দর্শক বন্ধুদের মতামত নিতে চাই, যদি আপনি অনুমতি দেন আর কি। আহ, ওকে, ঠিক আছে। আমাদেরকে নুরুন নবী সন্দীপ উনি লিখেছেন, আলহামদুলিল্লাহ আপু, আপনার একজন ছেলের নাম আমারটা। আচ্ছা আচ্ছা। আম, তারপরে হচ্ছে সাদি সাহেব লিখেছে, শুভকামনা রইলো, আপনাকেও ধন্যবাদ। শামসুন নাহার জানতে চাচ্ছিলেন যে নামটা জানার আমারও ইচ্ছা ছিল। ও আচ্ছা, নাদিয়া দেখছে আমাদের বান্ধবী, উনি লিখেছেন, রুলিয়া পারভিন রূপা কেমন আছো? আশা করি আপু ভালো আছেন। কে তুমি কে আলহামদুলিল্লাহ আমি। ভালো আছি, আলহামদুলিল্লাহ। উনি লিখেছেন, আমি সৌদি আরব থেকে দেখছি আপু, অবশ্যই আপনাকে ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের সাথে আছেন। নামটা জানার আমারও ইচ্ছে ছিল, নুরুল নবী সন্দীপ, উনিও জানতে চেয়েছেন। জাকির পারভেজ আমাদেরকে অলরেডি আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছেন, আপনারা যে কেউ চাইলে এই পেজটাতে একটু ভিজিট করে আসবেন আশা করি, এবং আপনাদের লাইক কমেন্টস এর মাধ্যমে ওনাকে, আপুকে উৎসাহিত হ্যাঁ, করবেন। লাইক তারপর ফলো দিয়ে রাখলে একটু মানে হুম। পেজটা প্রমোট হয়। আচ্ছা, একটা জিনিস হচ্ছে সাদি, সুলাইমান সাদি, ও আচ্ছা, শুভকামনা রইলো। এটা হচ্ছে আমাদের জাকির পারভেজের ছেলে সাদি, ও আমাদেরকে শুভকামনা জানিয়েছে। সে আমার ছোট্ট বন্ধু সাদি। সাদি, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, দেখছো। শামসুন্নাহার লিখেছে, আমরা তোমাকে দেখে সাহস পাই। অবশ্যই রূপাপুকে দেখে আপনারা যেমন উৎসাহিত হচ্ছেন, আমি নিজে উৎসাহিত হচ্ছি। সন্দীপ লিখেছে, ধন্যবাদ বন্ধু জাকির পারভেজ লিঙ্কটা দেওয়ার জন্য। আমার মতেও স্বামীর সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। নাহার আপু লিখেছে, নাহার কার্ডটা সুন্দর। আচ্ছা, হান্নান গাজী লিখছে, ভালো লাগছে আজকের অতিথিকে দেখে। হান্নান গাজী আমাদের সাথে থাকবেন আশা করি। জিনাত লিখেছে, আমাদেরকে একটা স্টিকার দিয়েছেন উনি, অনেক ভালোবাসা। আচ্ছা, হান্নান গাজী আবারও লিখছে, প্রিয় উপস্থাপিকা অনুসুয়া ঘোষ আপি। আচ্ছা, এটাতে আমি কৃতার্থ হলাম। জিনাত অনেক অনেক ভালো হচ্ছে। সাজিয়া মনি, রূপাপু আমি দেখছি কেমন আছেন। হ্যাঁ, রূপাপু ওটা আমার আমি, হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, মনি আপু উনিও ভালো আছেন এবং দেখছেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর রূপাপু, আমি এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি যে আপনার সাধারণত মানে অনলাইনে যখন আপনি এসছেন, অনলাইনে কাজ করতে গিয়ে আপনি অর্ডার গুলো কিভাবে পাচ্ছেন, আপনার পেমেন্টের সিস্টেমটা কি, এটা যদি একটু জানান। যে অর্ডারটা হচ্ছে আমার অনলাইনে যারা নিচ্ছে, বিশেষ করে আমার গাজীপুর থেকে একটু মানে অর্ডারটা বেশি আসে, ফার্স্ট অর্ডার আসে আমার শামসুন নাহার। হম, ওটা কিন্তু আমাদের আচ্ছা। মোটামুটি সবারই ফ্রেন্ড, ও আসে, ওর অর্ডারটাই আমার আসে, একসাথে দুটো ড্রেস ও নেয়। ওই ওর অর্ডারটা আবার কি করেছে, আমার বাবার বাড়িতে যেহেতু গাজীপুরে আমার ভাই যাওয়া আসা আছে, ওকে দিয়ে ফার্স্ট ওকে ডেলিভারিটা দিই, এবং ডেলিভারি চার্জটা ওকে ফ্রি করে দিই আমি। আর এছাড়া আমার আমার হ্যাঁ, আমার থেকে যদি অন্য কারা নেয়, তাহলে তাদেরকে আমি ঢাকার ভিতরে যে সার্ভিসটা আছে আমার সাথে, আপনার রেডেক্স একটা সার্ভিস আছে, ওদের সাথে আমার কন্ট্যাক্ট করা আছে, ওরা টোটাল বাংলাদেশ সার্ভিসটা দেয়। আপনি ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা।
ওরা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি দুটাই দিচ্ছে। আর ঢাকার বাইরে যেটা সেটা সদরে এসে ওরা ফোন দিবে, যদি সদরে কাছাকাছি থাকে তাহলে ওরা বাসায় পৌঁছে দিবে, আর যদি সদর থেকে দূরে থাকে তাহলে তাদেরকে সদরে এসে নিয়ে যেতে হবে, একটা কাছাকাছি একটা লোকেশন দিলে এখান থেকে ওরা পেমেন্ট করে নিয়ে যেতে পারবে, মানে ক্যাশ অন ডেলিভারি আমার প্রোডাক্টের জিনিসগুলা। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার ডেলিভারিতেও আপনার কোনো প্রবলেম আশা করি হচ্ছে না, এবং আপনি কোনো না হচ্ছে না। অপ্রীতিকর কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন? ধরেন কোথাও পাঠালেন, না, কেউ আল্লাহর নিল। রহমতে এখনো না, আল্লাহর আচ্ছা, রহমতে মানে এখনো এরকম আমার মানে অবজেকশন এখনো আসেনি, আমি পাইওনি, যেটা সত্যি কথা। আর আমার অফলাইনে বিক্রিটা বেশি। আমার কাছ থেকে মানে এক আন্টি, পাশের বাসার আন্টি 7টা ড্রেস নিয়েছে। চিন্তা করা যায়, 7টা ড্রেস, এবং টোটাল একসাথে, পেমেন্টটাই করে দিয়েছে আমাকে একসাথে। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আপনি হ্যাঁ, একসাথে সাত সাতটা ড্রেস সেল করার পর পর, এবং সাথে সেটাও ক্যাশ অন ডেলিভারি, মানে সাথে সাথে ক্যাশ। এটা সাথে আমাদের মতো সাথে ছোট হ্যাঁ ক্যাশ। উদ্যোক্তা যারা আছি, যারা আমরা ছোট ছোট ভাবে বিজনেস করছি, আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এটা বলার অপেক্ষা রাখে না। এই এরকম এরকম ফিডব্যাকে আমরা এত বেশি উৎসাহিত হই যে পরের কাজটা করবার জন্য রীতিমতো নিজেরা তখন উৎসাহিত হয়ে থাকি। মুখ, মানে আমরা যেটা হ্যাঁ, বলি মুখিয়ে। এটা digital। আচ্ছা আপু, একটা বিষয় একটু যদি আমাদেরকে বলেন, ধরেন আহ আমরা যারা এরকম কোনো কাজের সাথে যুক্ত না, বাজারে আমাদেরকে যদি এই কাজের সাথে যুক্ত হতে হয়, তাহলে কোন কোন বিষয়টা খেয়াল রাখতে হবে? এক, দ্বিতীয়ত হচ্ছে যে কিভাবে শুরুটা করতে পারি? শুরুটা হচ্ছে এক্স্যাক্টলি আমার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এটা পারবো। ঠিক আছে, মানুষের ভিতরে আমার প্রতি বিশ্বাস তৈরি করতে হবে, ভালোবাসাটা তৈরি করতে হবে, এবং আমার কথার ধরন মানে এমন ভাবে থাকবে যে আমার কথা শুনে মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ ওর প্রোডাক্ট ভালো হবে। বা আমি অফলাইনে যারা আছে তারা তো আমার প্রোডাক্ট দেখে নিতে পারছে, আর অনলাইনে যারা তারা কিন্তু আমার প্রোডাক্ট দেখছে না, শুধু আমি ভিডিওতে দেখাচ্ছি বা পেজে দিচ্ছি। তো এটা বিশ্বাসটা আমাকে যখন মেসেজে করে তখন আমি তাদেরকে মানে 100% আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ আমার প্রোডাক্টটা ভালো, তোমরা নিয়ে দেখতে পারো, ঠিক আছে, তুমি আগে দেখো, যদি ভালো না লাগে তুমি দরকার হলে তুমি রিটার্ন করে দিও। মানে মোট কথা আমার কথার মানে বিশ্বাসটা মানে এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যে আমার ওই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে না ও আমার কাছ থেকে জিনিসটা আমি ওর কাছে দিতে পারবো, আর ও নিলে ওর ভালো লাগবে। মানে এই ধরনের একটা আত্মবিশ্বাস আমার থাকতে হবে শুরু থেকে। এখন আমার ভিতরে যে ভয় থাকে যে আমি দিব কি দিব না, ও নিবে কিনা, পছন্দ হবে কিনা, এই জিনিসগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে না আমার প্রোডাক্ট ভালো, এবং ও আমার প্রোডাক্ট নিয়ে খুশি হবে, মানে একটা শান্তি পাবে, এই ধরনের একটা আত্মবিশ্বাস আমার ভিতরে থাকতে হবে। তাহলে এই লাইনে যে কেউ মানে শাইন করতে পারবে আমার মতে। মানে আমার বিশ্বাসটা হচ্ছে আসলে আমি আর ভালো প্রোডাক্ট আমি আনবো, কিন্তু একটা রিজনেবল প্রাইসে দিব, যে না আমার কাছ থেকে নিয়ে ওরা ঠকেনি এরকম একটা, যাতে তাদের ভিতর চিন্তা না আসে যে না আপুর প্রোডাক্ট ভালো। যেমন স্যামসুং আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে দুটো অনলাইনে, তো ওর হুম। দেখা দেখি কিন্তু মানে আরেকটা ওরই ফ্রেন্ড সিমলা যেমন টাকশালে থাকে ও নিয়েছে, ও যখন নিয়েছে তখন ও কিন্তু বলছে যে না আপু আপনার প্রোডাক্টটা ভালো। আমার আরেকটা ফ্রেন্ড নিয়েছে ওর ওয়াইফের জন্য, মানে স্যামসুং দেখাই ও গাজীপুরে থাকে, ওকেও দিয়েছি আমি, ওটা আবার আমি সুন্দরবনে পাঠিয়ে দিয়েছি। ও বলেছে যে রূপা তোমার ড্রেসগুলো ভালো, মানে আমার কথা মোট কথা কি আমার ফ্রেন্ড যারা আছে ওরা হুম। আমাকে অনেকটা বিশ্বাস করে, মানে আমি কখনো মিথ্যে কথা বলা বা আজে বাজে কথা কখনো বলি না। আমার ফ্রেন্ডরা মোটামুটি সবাই জানে, অনলাইন যারা নিচ্ছে তারা কিন্তু অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে, না ওরা জানে যে রূপা এটা ভালো জিনিস দিবে, যে নিয়ে দেখি। যখন দেখছে যে আমার প্রোডাক্ট ভালো, তখন স্যামসুংরা কিন্তু আরো নিয়েছে, ও কিন্তু মোট 5টা ড্রেস নিয়েছে আমার কাছ থেকে, প্রোডাক্ট ভালো দেখেই তো ও আমার কাছ থেকে নিয়েছে। এই বিশ্বাসটা আমার থাকতে হবে যে না আমি ওকে প্রোডাক্টটা দিব, ওর ভালো লাগবে ইনশাল্লাহ। মানে মোট কথা নিজের আত্মবিশ্বাসটাই হচ্ছে মূলধন আমি মনে করি। একটা নতুন উদ্যোক্তা যারা আছে তাদের এই বিশ্বাসটাই রাখতে হবে যে না আমি পারবো। আর আমার হাজবেন্ড যদি আমার ফ্যামিলির যদি আমার সাপোর্ট হচ্ছে, আমাদের বিবাহিতদের মেন হচ্ছে আমাদের হাজবেন্ড, ঠিক আছে, ওরা যে সাপোর্ট দেয় কোনো মেয়েকে, ইনশাল্লাহ ওই মেয়ে শাইন করতে পারবে। আমার এটা অনেক মানে বিশ্বাস, আমি এটা মনে করি। যাক, আপনার কথায় সাহস পাচ্ছি
এবং আমার ধারণা অন্য যারা দেখছেন, যারা শুনছেন তারাও সাহস পাবেন। সৃজামণি তার নামটা খুব সুন্দর করে আবার আমাদেরকে লিখে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। সাদি লিখেছে, শুভকামনা রইলো সাদি তোমার জন্য বাবা। অনেক অনেক শুভকামনা। সৃজামণি লিখছে কনগ্রাচুলেশন, আপনাদের দুজনকে দেখে খুব ভালো লাগছে। আমাকেও আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের কথা শুনছেন। হ্যাঁ। হান্নান গাজী সম্ভবত কয়েকজনকে মেনশন করছে। আচ্ছা, শামসুন নাহার যেটা বলছে সেটা হচ্ছে ওর জামার কোয়ালিটি অনেক ভালো, আপনাকে বলেছে। আমরা এটা খুব বড় একটা কমপ্লিমেন্ট, মানে এরকম লাইভ অনুষ্ঠানে যদি একজন কাস্টমার এবং সাথে উনি রিপিট কাস্টমার বটে আপনার, কারণ ওনার মাধ্যমে আরো অনেকেই পেয়েছে, এটাও একটা দিক। তো তিনি যখন এরকম একটা রিভিউ দেন যে কোয়ালিটিটা অনেক ভালো, তখন আসলে কাজের ইচ্ছাটা যেমন বাড়ে, তেমন আপনার হুম। পরিধিও বৃদ্ধি পায়। হ্যাঁ, এর জন্য আমি আহ, আমি একটু কথা বলি, শামসুন্নাহকে আমার অন্তরের অন্তস্থ মানে অন্তর থেকে আমি খুবই ওকে মানে ধন্যবাদ দেই যে ও আমাকে এতটা বিশ্বাস করে। আর আমি মনে করি আমার জন্য লাকি পার্সন, কারণ ও আমার অনলাইনে ফার্স্ট কাস্টমার। আমি অনেক 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 কৃতজ্ঞ ওর কাছে যে ও আমার কাছ থেকে ড্রেসগুলো নিয়েছে। ওকে আমি সত্যি অনেক ধন্যবাদ দিই। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শামসুন নাহারকে তার আপনার ধন্যবাদটা অবশ্যই পৌঁছে দিলাম। আচ্ছা, সঞ্জিতা তাবাসসুম, রূপালী পারভিন, রূপা আপি, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো। ভালো লাগলো আপনার কথা শুনে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে শুনছেন। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাকে আমি বলি যে আপু আপনার ফাস্তানহা ফ্যাশন ডিজাইনার, আপনি এটা বলছেন, আপনি আসলে ডিজাইন যে করেন, এটা বাড়িতে আপনি সেলাইয়ের কাজটা কি বাড়িতেই করেন? হ্যাঁ, এক্স্যাক্টলি সেটার কাজটা আমি বাড়িতেই করি। আমার সেলাই কাজ শেখা হচ্ছে মূলত আমার বাবা বিএফএ চাকরি করতো বাংলাদেশ অর্গানাইজ ফ্যাক্টরিতে। ওইখানে আমার মায়ের উৎসাহে সেলাই কাজটা শেখা। আমার ইচ্ছা ছিল না, আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আম্মা বলে যে তুমি সেলাই কাজটা শিখো, একটা মেয়ের একটা শেখা দরকার আছে। আমার মায়ের আবার এই মানে জিনিসগুলো খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে সেলাই কাজ শিখবে, হাতের কাজ শিখবে, তার এটা খুব পছন্দের ছিল। মানে মায়ের জামাগুলো বানিয়ে দেব। তো এইরকম মায়ের উৎসাহে আমার কখনো ইচ্ছা ছিল না যে অনার্স মানে ক্লাস করে এসে আবার ওই টাইমে বিকাল টাইমে কাজ শেখা আমার পক্ষে সম্ভব ছিল না। মানে এনার্জি থাকতো না, কিন্তু মায়ের উৎসাহের কারণে, মায়ের অনুরোধের কারণে আমার এই সেলাইটা শেখা। এই সেলাইটার জন্য আজকে আমি এই পেজে আমার এই আশা, ফস্তানা ফ্যাশন ডিজাইনার, এখান থেকে আসা। তবে আমি মানে যে কোনো ডিজাইন আমি আমি যদি দেখি আমি তৈরি করে দিতে পারি। এখন এই হিসেবে আমার অনেক মানে অফলাইনে অনেক কাস্টমার আছে আমার, অনেক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু যে আপনার কাছ থেকে পোশাক নিয়ে, আহ যেহেতু আপনি আগে থেকেই হ্যাঁ। কাজ করছেন, আপনার কাছ থেকেই কাপড়টা নিয়ে আপনার কাছেই তারা বানিয়ে অল্টার করে নিতে পারছেন, বা প্রয়োজনে যেটা তাদের ডিজাইন হুম, পছন্দ হুম, হুম। সেটা আপনি করে দিতে পারছেন। এটা আপনার কাজে যেমন হেল্পফুল, ঠিক একইভাবে আপনার যারা অফলাইন কাস্টমার আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। হ্যাঁ, আচ্ছা আপু, আরেকটা বিষয় যে আহ আপনি এই আপনার কি ইচ্ছা এই অনলাইন ভিত্তিক, আপনি তো অফলাইনে শুধু বাসার ভিতরে মনে হয় করতেন, বাইরে কোথাও না, তাই না? না না, বাইরে কোথাও না। আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে ভবিষ্যতে আপনি আপনার এই ফ্যাশন ডিজাইন যে প্রতিষ্ঠানটা, এটাকে আপনি কিভাবে কল্পনা করছেন? ধরেন আজ আজ থেকে মাত্র 10 বছর, খুব বেশি সময় না, যদি 10 ইয়ার্স এর কথা বলি, 5 ইয়ার্স বা 10 ইয়ার্স, আপনার কোনো পরিকল্পনা যদি থাকে আমাদেরকে যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপু। পরিকল্পনা তো অবশ্যই আছে সবার, যখন ছোট্ট করে শুরু করে তখন মানুষ চেষ্টা করে এটাকে আরো বাড়াতে। তো আমার এরকম একটা পরিকল্পনা আছে, আমি একটু এটা বড় পরিসরে সবার সামনে উপস্থাপনা করা। এখন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে অতদিন, তাহলে আমি অবশ্যই এটাকে আমি বড় পরিসরে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা আছে, যেহেতু আমার ছেলে মেয়ে আছে। কারণ এখন করোনার জন্য কিন্তু অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো এর জন্য আমি মনে করি যদি আমার অতদিন হায়াত থাকে আমি এটাকে বড় পরিসরে নেওয়ার ইচ্ছা আছে। আহ, এখান থেকে যদি পারি হয়তো আল্লাহ ক্ষমতা দিলে আমি বড় সড়ো মানে একটা দোকান টোকান দিব বা একটা শোরুম করব, এই ধরনের একটা ইচ্ছা আছে আমার। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমি তো বললেই হবে সেটা না, তো উপর থেকে অবশ্যই। আমার সাথে হয়। ঠিক এটা আছে। হচ্ছে যে আমাদের সেই একটা কথা আছে, আল্লাহ লাগে হিল্লাও লাগে, আর আল্লাহ তাআলা তাকেই সাহায্য করে যে নিজেকে হ্যাঁ, সাহায্য করে।
তো অবশ্যই আমরা হুম। আশা করি যে আপনার যে ইচ্ছাটা, আপনার যে স্বপ্নটা, আমি বলবো ইচ্ছা না স্বপ্ন, এটা একটা প্রত্যেকটা মানুষ তার স্বপ্ন দেখে। আপনার যেমন ২ টা সন্তান আছে, এখন আসলে ২ টা না, এখন হিসাব করলে ৩ টা, কারণ এটাও একটা সন্তানের মতো। একেবারে ছোট থেকে বড় করে লালন পালন করার হ্যাঁ, মতো করে, একটা বাচ্চার মতো করেই আমাদেরকে নিজেদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হয় এবং তাকে বড় করতে হয়। তো আপনার এই স্বপ্নটা বড় সার্থক হবে করতে হয়। সুন্দর হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে তাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, আপনাদের আ যেকোনো পণ্য আপনারা আমাদের সাকো বাজারের মাধ্যমে আ ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে যদি আপনারা আমাদের সাথে থাকেন, এবং আপনাদের যেকোনো পণ্য আমাদেরকে আমরা আপনাদের হয়ে মার্কেটিং এর ব্যবস্থা করে দিব, এবং সেই সাথে আমরা প্রমোট করব। যাতে করে আপনারা আপনাদের পণ্যর পরিধি বাড়াতে পারেন এবং ভোক্তার দোরগোড়ায় এটা পৌঁছে যায়। এবং এর মাধ্যমে আমরা চাচ্ছি যারা তাদের পণ্যকে আ আরো বেশি পরিসরে আ মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে হয়তো আপনাকে নিয়ে আসবো। আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুনবো। এবং আমরা চেষ্টা করছি যারা একেবারেই নতুন, যারা এই ধরনের কাজ করতে চান কিন্তু আত্মবিশ্বাসের অভাবে, বা আসলে কিভাবে করবেন, করতে পারবেন কিনা এইরকম একটা আ মানসিকতার ভিতরে থাকেন, তাদেরকে একটু হইলেও সাহস যোগানোটাই আমাদের এই অনুষ্ঠানের মূল কাজ। এবং এই গল্পগুলো শুনে যদি আরো একজন মানুষ এগিয়ে এসে স্বাবলম্বী হন, তাহলে একে, একে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি অবশ্যই মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারবে। আজ আমরা বিজয়ের ৪৯ তম বছর পার করে ৫০ তম বছরে পা দিয়েছি। স্বাধীনতার ৫০ তম বছরে আমরা অলরেডি পদার্পণ করেছি। আমরা চাই আ বিজয়ের এই ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বিশ্ব দরবারে এমন একটা জায়গাতে পৌঁছাবে, যেখানে বাংলাদেশকে সকলে কুর্নিশ করবে। আসলে আমরা আর তলাবিহীন ঝুড়ি না। আমরা আমাদেরকে রোল মডেল হিসেবে বিশ্ব দরবার এখন মানবে। এটাই আমাদের প্রত্যাশা। আ আপু, আপনার কাছে আমার সর্বশেষ যে কোয়েশ্চেনটা, আপনার যদি কিছু বলার থাকে, কোয়েশ্চেন বলব না, অনুরোধ বলব। দর্শক শ্রোতা বলেন বা সার্বিক দিক আমাদের এই অনুষ্ঠানের বিষয়টাতেও যদি আপনার কিছু বলার থাকে, আপনি আমাদেরকে বলতে পারেন। আমি সবার উদ্দেশ্যেই বলবো, যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন, যে কিছু করতে চাচ্ছেন, তারা নিজের আত্মবিশ্বাস নিয়ে শুরু করে দেন। দেখবেন যে পেরে যাবেন, হয়ে যাবে, এরকম একটা বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। যে অনেক উদ্যোক্তাই দেখবেন যে ফেসবুকে পেজ খুলে আছে কিন্তু রানিং করতে পারছে না। দেখা যাচ্ছে একটা সাপোর্ট পাচ্ছে না। মানে এরকম অনেকেই আছে। তা আমি চাইবো যে আপনারা সবাই নিজের আত্মবিশ্বাস নিয়ে শুরু করে দেন। দেখেন যে আপনার এটা হয়ে যাবে। মানে করতে করতেই হয়ে যাবে এই জিনিসটা। আর আমি এই মোসেস গ্রুপের যে জাকির পারভেজ ভাই আছে, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুষা, আপনাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাকে এই অনুষ্ঠানে এনেছেন এবং নতুন উদ্যোক্তাদের এইভাবে তুলে নিয়ে এসে পরিচিতি করে দেওয়া, এটা বিরাট একটা বড় ব্যাপার। আমার জন্য বড়। যাদেরকে আনছেন আপনারা, তাদের সবারই আমি মনে করি এটা খুবই একটা বড় পাওয়া আমার মতে। মানে এত অল্প সময়ে আমি সবার এতটা মানে উৎসাহ পাবো, বিশেষ করে মানচিত্র গ্রুপ থেকে কিন্তু আমার এই উৎসাহটা বেশি হয়েছে। শামসুন নাহার আমাকে বলেছিল যে তুমি যে ড্রেসগুলো নিয়েছো, তোমার ড্রেসগুলো ভালো, তুমি মানচিত্র গ্রুপে দাও। তারপর জাকির পারভেজ ভাইও আমাকে বললো যে আপনি জিনিসগুলো আপনি আমাদের এখানে দিতে পারেন। আপনি নতুন উদ্যোক্তা হিসেবে, আমরা নতুনদেরকে আমরা এখানে প্রমোট করি, উৎসাহ প্রদান করি। তো এই জন্য আমি বলবো যে যারা আছে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। এই মসেস গ্রুপের জাকির পারভেজ ভাই যে উদ্যোগটা নিয়েছে, এটা সব অনেক উপকারী একটা উদ্যোগ। বিশেষ করে অনুসোয়া, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। মানে সাহস, মানে আমি মনে হচ্ছে যে আরো সাহস পেয়ে গেলাম যে আমি আরো কিছু করতে পারবো, যেটা সত্যি কথা। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। মানে নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা আপনাদের আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন, যারা যে ইয়েতে আছে।
যে অনেকেই দেখবেন ভাইয়ারা আছে, বোনেরা আছে, কেউ ব্যাগ নিয়ে সার্ভিস করছে, কেউ ড্রেস নিয়েও সার্ভিস, খাবার নিয়ে করছে। মানে যে যেটা আছে, যার যেটার অভিজ্ঞতা আছে, আমি মনে করি সেটা নিয়ে এগিয়ে যাওয়াটা উচিত। বসে থেকে লাভ নেই ঘরের ভিতরে। নিজের আমাদের অনেক এমএ পাস অনেক মেয়ে আছে বাসায় বসে আছে। তাদের কিন্তু অনেকের আছে অনেক ধরনের অভিজ্ঞতা, কিন্তু হয়তো ফ্যামিলির কোনো সাপোর্ট পাচ্ছে না, তাই এগোতে পারছে না। আমি মনে করবো এরকম যাদের হাজবেন্ড আছে, ভাইয়াদের বলবো আপনাদের ওয়াইফদের সাপোর্ট দেন। ওয়াইফদের বলবো আপনাদের হাজবেন্ডদের সাপোর্ট দেন। দেখবেন যে আপনারা সবাই যার যার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। মানে এটাই হচ্ছে আমার এই মসেস গ্রুপের মাধ্যমে সবাইকে আমার একটা বার্তা দেওয়া, যে আমি বলবো একে অন্যকে সাহায্য করে। হুম, এটাই আপু, আমার আর কিছু নেই। তবে আমি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের দুজনকেই। জাকির হোসেন পারভেজ ভাইকে অনেক ধন্যবাদ জানাই, অনুসয়া আপু আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এই আমার আর কিছু করার, এবং যারা দর্শক দেখেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আমার পেজটা আপনার একটু ঘুরে আসবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটু ফলো দিবেন। এটাই আপু, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি যে দর্শকদের কথা বললেন, আমরা সেই দর্শকদেরই কমেন্টস গুলো আরেকবার একটু পড়ে শেষ করব। আমাদেরকে সুমাইয়া ফাতেমা ইসলাম লিখেছেন, হোস্ট আর গেস্ট দুজনকেই শুভকামনা, অনেক ধন্যবাদ। শামসুন নাহার লিখছে, তোমার সামনের দিকে এগিয়ে যাওয়ার অপেক্ষায় রইলাম, আল্লাহ মনের আশা পূরণ করুক। আপনারা সকলে দোয়া করবেন। সাজিয়া মনি লিখছে, আমি করতে চাই কিন্তু সাহস পাই না। আপু আপু এত কথা বলেছে, সাহস দিয়েছে, এবার শুরু করেন কিছু না কিছু। আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। বান্ধবী সাবিনা ইয়াসমিন, আমিও কিছু করতে সাহস পাই না, এটা শামসুন নাহার বলছে, আমি একটা ভিতুর ডিম, আমি এই জন্যই শুরু করলাম। সাবিনা ইয়াসমিন উনি শুরু করেছেন আসলেই হ্যাঁ, ও বলছে। হ্যাঁ আপু বলেন। কিন্তু আমাকে গতকাল কেক পাঠিয়েছে, খুব সুন্দর কেক বানায় সাবিনা ইয়াসমিন। হ্যাঁ হ্যাঁ, গতকালকে সাবিনা, যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলছিলেন, আচ্ছা উনি হচ্ছেন সাবিনা ইয়াসমিন, আপনার বাড়িতে কেক পাঠিয়েছিল ঠিক ওই মুহূর্তে। হ্যাঁ, কেক আচ্ছা, পাঠিয়েছিল। আমরা সাবিনা আপুকেও শুভকামনা জানাচ্ছি আপনার এই নতুন শুরু করবার জন্য। যে কথাটা উনি বলছিলেন, রূপা আপু, রুলিয়া হুম, রূপা আপু, রুলিয়া আপু যেটা আমাদেরকে জানালেন যে আসলে বসে থেকে লাভ নেই, সে যেটা হুম, নিয়ে পারেন সেটা নিয়ে কাজ করেন। আসলে 1971 সালে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা যে কথাটা বলেছিলেন, স্বাধীনতার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তো হ্যাঁ, হ্যাঁ, এখন তো আসলে আমাদের কোনো এইরকম সম্মুখ সমরে যেতে হবে না, এখন যেটা যেতে হবে সেটা হচ্ছে দেশকে উন্নত করার যুদ্ধে। তো দেশকে উন্নত হুম, করতে গেলে আমাদের সকলকে স্বাবলম্বী হতে হবে, নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, দেশকে বিশ্ব দরবারে একটা জায়গাতে পৌঁছে দিতে হবে। তো আমরা যে যেটা পারি, যার কাছে যেটা আছে, যেটা আপু বলেছেন যেটা পারেন, অনেকের অনেক গুণ আছে, তো সেই কাজটাকে সম্মানের সাথে, মানে আমরা আসলে করতে পারি না অনেক কিছু ভেবে, তার প্রধান কারণ হচ্ছে পাছে লোকে কিছু বলে। এটা হচ্ছে সব হুম, থেকে বড় কথা। আমি একটা মাস্টার্স পাশ মেয়ে, আমি খাবার তৈরি করব, আমার বাড়ির লোক কি বলবে, আমার পাড়ার লোক কি বলবে, কিংবা আমার আত্মীয় স্বজন কি বলবে, এবং বলে, বলে না তা কিন্তু না। বলো। হুম, এই পাছে লোকে কিছু বলে, আপনি কিছু করলেও বলবে, আপনি কিছু না করলেও বলবে, আপনি বসে থাকলে বলবে, আপনি কাজ করতে গেলে বলবে, অর্থাৎ যাদের বলা কাজ তারা বলবেই। এটাকে উপেক্ষা করে নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে সামনে এগিয়ে যান, আশা করি আমাদের দেশও সামনে এগিয়ে যাবে। আপনারা যারা সকলে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে শীতের এই রাত অনেকেই কষ্ট করে, মানে আসলে শীতের ভিতরে যেটা হয়, লেপ কম্বলের তলে একবার চলে গেলে বাইরে উঠে কাজ করাটা খুব কষ্টের। মন চায় না। তারপরও যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে শীতের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। শীতে পিঠা পায়েস বেশি করে খাবেন, আর সাথে আমাদের কথা মনে করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং জাকির পারভেজ আমাদেরকে যে সময় দিয়ে